আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির বৈঠকে সিদ্ধান্ত, তামিলনাড়ুতে কোয়ালিশন সরকার গঠনের পথে থালাপতি বিজয়ের দল। শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরা আর অটো মামলা রাজধানীর সড়কে। ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা ও তথ্য হালনাগাদের তাগিদ। স্বাধীন, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতার পাঠ জার্নালিজম কনফারেন্সের প্রথম দিনে। অনুসন্ধানী সাংবাদিকতার সাথে বেড়েছে ঝুঁকি, বললেন সম্পাদকরা। হাম ও উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেল আরো 7 জনের। হাসপাতালে ভর্তি প্রায় 1,500। শয্যা সংকটে চিকিৎসা ব্যাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন দেখবেন বিস্তারিত। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বেই রাজ্যে সরকার গঠন করবে বিজেপি, এমন সিদ্ধান্ত নিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। শুক্রবার কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তার নাম। একসময় তৃণমূলের মন্ত্রী থাকা শুভেন্দু অধিকারী হতে চলেছেন পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মসনদে বসতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির বিধায়ক দলের নেতা নির্বাচিত হয় তিনি হতে যাচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। বিজেপির 207 জন বিধায়কের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠনের পথ চূড়ান্ত হল। केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম নিয়ে জল্পনা থাকলেও রাজনৈতিক মহলে খুব একটা সংশয় ছিল না। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাকেই সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছিল, কারণ টানা দ্বিতীয়বারের মতো তিনি হারিয়েছেন মমতা ব্যানার্জিকে। নরেন্দ্র মোদীজির মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটাই হোক। তুমুল নাটকীয়তার পর অবশেষে ভারতের তামিলনাড়ুর সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাট। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে সুপারস্টার থালাপতি বিজয়ের দল টিভিকে। বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ার পর দলটির সমর্থন সংখ্যা পৌঁছেছে 119-এ, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118 আসনের সীমা অতিক্রম করেছে। শুক্রবার বিকেল 4:30টায় তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসবেন বিজয়। রাজনৈতিক সূত্রগুলোর ধারণা, এই বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন। নির্বাচনের পর একক সংখ্যাগরিষ্ঠতা থেকে 10 আসন পিছিয়ে থাকায় সরকার গঠনে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত না করে রাজধানীতে এআই প্রযুক্তির ক্যামেরা নির্ভর মামলা কার্যক্রম সফল করা কঠিন বলে মনে করেন খোদ মাঠ পর্যায়ের ট্রাফিক কর্মকর্তারা। যানবাহনের তথ্য হালনাগাদ, যানবাহনের লেন নির্দিষ্টকরণ, চালকদের সচেতনতার উপর জোর দিয়েছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ট্রাফিক ব্যবস্থাপনায় এমন উদ্যোগ সড়কের শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে। তবে এর আগে নীতি নির্ধারণী পর্যায়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। আর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন চালকরা। অভিজাত এলাকা গুলশান। শুক্রবার সরকারি বন্ধের দিন যানবাহনের চাপ খুব একটা নেই, তবুও লাল সবুজ সিগন্যাল বাতির নির্দেশনা মেনে চলছেন সবাই। জেব্রা ক্রসিং এর উপরও দাঁড়িয়ে নেই কোনো যানবাহন। ট্রাফিক সদস্যদের হাতের ইশারায় যানবাহনের চলা বা বন্ধ নির্ভর করছে না এখানে। একই দিন বাংলা মোটরের চিত্র এটি। সিগন্যালের লাল সবুজ বাতি জ্বলছে, আবার ট্রাফিক সদস্যদেরও ঘাম ছুটছে সিগন্যাল নিয়ন্ত্রণে, যেন কে শোনে কার কথা। এটি বিজয় সরণের দৃশ্য, অনেকটা গুলশানের মতোই। যানবাহনের শৃঙ্খলা রক্ষায় খুব একটা দৌড়ঝাঁপ করতে হয় না ট্রাফিক সদস্যদের। অপরদিকে কারণ বাজার কদম ফোয়ারার মোড় বাংলা মোটরের মতোই বিশৃঙ্খল। রাজধানীর এই গুরুত্বপূর্ণ 4টি ইন্টারসেকশনের তুলনামূলক চিত্র থেকে মহানগরে ট্রাফিক ব্যবস্থাপনার সম্যক ধারণা মেলে। জেএমপি ট্রাফিক বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা স্পষ্ট করেছেন সমস্যাটা ঠিক কোথায়। প্রতিবন্ধকগুলো আগে আপনাকে কমায় আনতে হবে। যে সব এলাকায় ধরেন আমার শাহবাগে প্রচুর রিক্সা চলে, এই রিক্সাগুলো বন্ধ করে যদি রিক্সা ছাড়া আপনার করা যায়, তাহলে এটা আপনার 100% আপনি এফেক্টিভ পাবেন। আর রিক্সা রাস্তায় আসলে আপনার এই সিস্টেমে এই প্রতিবন্ধকগুলো আপনাকে সরাই এটা চালু করতে হবে। অপরদিকে সক্ষমতা বিবেচনা না করেই এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে মত দিয়েছেন গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক। ট্যাক্স কালেক্টররা যেমন ট্যাক্স নেটের ভিতরে ঢুকেছে তাদের উপরই চাপাচাপি করে, ট্যাক্সের নেটের বাইরে যারা আছে তাদেরকে কিছু করতে পারে না, এইটার অবস্থাও তাই হবে। রেজিস্টার্ড ভেহিকেল। দেশে অনুসন্ধানী সাংবাদিকতা বেড়েছে, সাথে পাল্লা দিয়ে বেড়েছে ঝুঁকি। নিরাপত্তাহীনতায় ভোগেন অনেক গণমাধ্যম কর্মী।
নজরদারির শঙ্কা কাটেনি। এমআরডিআই আয়োজিত বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সের প্রথম দিনে উঠে আসে এমন অভিমত। বক্তারা বলেন, রাজনৈতিক চাপ ও প্রাতিষ্ঠানিক সেন্সরশিপের কারণে হারিয়ে যাচ্ছে অনেক অনুসন্ধানী প্রতিবেদন। স্বার্থের দ্বন্দ্বও আছে। রাজধানীর একটি হোটেলে প্রথমবারের মতো আন্তর্জাতিক এই কনফারেন্সের আয়োজন করা হয়। ছুটির দিন বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ঘিরে গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি। প্রথম দিন এক ছাদের নিচে হাজির বাংলাদেশ সহ 10 দেশের সাংবাদিক, সাংবাদিকতা শিক্ষক, গবেষক সহ বিভিন্ন স্তরের প্রায় 550 কর্মী। মিডিয়া রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এমআরডিএ এর আয়োজনে রাজধানীতে এমন আয়োজন এই প্রথম। উদ্বোধন পর্বে দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে। বক্তারা বলেন, রাজনৈতিক পালাবদল হলেও সাংবাদিকদের ঝুঁকি কমেনি। স্বাধীনতার প্রশ্নে একমত হতে পারেননি নীতি নির্ধারক ও অনেক মালিক পক্ষ। এই যে আঘাত এসছে সংবাদ মাধ্যম, সেটা শুধুমাত্র রাষ্ট্র সুরক্ষা দিতে যেরকম পারে নাই, অরাষ্ট্রীয় শক্তি সেটাকে পরিচালিত করেছে, কিন্তু তার ভেতরে কিন্তু গণমাধ্যমের অভ্যন্তরীণ শত্রু কাজ করেছে। শারীরিক প্রমাণ আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে যে একটি প্ররোচনা যারা দিয়েছেন তাদের মধ্যে সুপরিচিত কোট এন্ড আনকোট সংবাদকর্মীরা ছিলেন। It is about strengthening its credibility. সাংবাদিকতা শুধু পেশা না, জনসেবাও বটে। তাই এখানে নৈতিকতার সর্বোচ্চ চর্চা হওয়া জরুরি। সংবাদ মাধ্যম যদি রাজনৈতিক চাপ ও ব্যবসায়িক মুনাফার ঊর্ধ্বে উঠতে না পারে, তাহলে তা সমাজের জন্য অশনি সংকেত। প্লেনারি সেশনে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বক্তারা বলেন, ঝুঁকির কারণে অনেক সাংবাদিক পেশা ছেড়ে চলে যাচ্ছেন। তাদের আইনি ও মানসিক সুরক্ষার অভাব আছে। তার উপর তহবিল সংকট হলে অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্ট আলোর মুখ দেখে না। আমরা পুরোপুরি বিজ্ঞাপন নির্ভর মিডিয়া, ফলে আমাদের হাম ও উপসর্গে কিছুতেই ঠেকানো যাচ্ছে না শিশু মৃত্যু। 24 ঘন্টায় আরও 7 জনের প্রাণহানির খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে সিলেটেই মারা গেছে 3 শিশু। বিভিন্ন হাসপাতালে নতুন করে রোগী ভর্তি হয়েছেন 1494 জন। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব। প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। তিল ধারণের ঠাঁই নেই বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 7 শিশুর। এর মধ্যে সিলেটে মারা গেছে 3 জন। এছাড়াও ঢাকায় 2, বরিশালে 1 ও খুলনায় প্রাণ গেছে আরও 1 শিশুর। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে দেশে মৃত্যু হয়েছে 343 জনের। বাড়ছে রোগীর ভিড়ও। মেয়ের খেসনিউটিক আছে, তারপরে অনেক অবস্থা খারাপ, তারপরে এখানে দিয়ে পাঠাইছে। এখানে এসে 3 দিন, তারপরে আইসে তো 3 দিন পর সিরিয়াল পাই ভর্তি চাইজ 9 দিন। এখানে একটা ব্যান আছে, সেটা বিক্রি করেছি বাড়িতে। এখন ধরেন আমার কিছু নাই যে বিক্রি করি, আমি চিকিৎসা করবো। রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম বিভাগেও উদ্বেগজনক হারে ছড়াচ্ছে ছোঁয়াচে রোগটি। অনেক হাসপাতালের ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা না হওয়ায় বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। আবার কোথাও কোথাও একই বেডে একাধিক শিশুকে চিকিৎসা